নারী জাগরণ, শিক্ষা ও মানবাধিকারে এবছর 4 জনকে রোকেয়া পদক দেয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার নারী শিক্ষা গবেষণায় রুবানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারের জন্য নাবিলা ইদ্রিস ও নারী জাগরণে ঋতুপর্ণা চাকমাকে পদক দেয়া হয়েছে। জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি রোকেয়া পদকের জন্য এই 4 জনের নাম চূড়ান্তভাবে সুপারিশ করে। এদিকে রোকেয়া দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথ দেখান বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। সকাল 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণের কথা থাকলেও আগের নেয়া অনুমতি বাতিলের অনুরোধ করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। জার্মান ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে আগের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। বাতিলের আবেদনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানায় বেবিচক কর্তৃপক্ষ। এর আগে রবিবার জমা দেয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সকাল 8টায় অবতরণ ও একই দিন রাত 9টার দিকে উড্ডয়নের অনুমোদন নিয়েছিল। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সবশেষ খবর আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? অদিতি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনেই আছি। যতদূর জানেন অবশ্যই যে গতকাল রাত 10টার পরে একটি মেডিকেল বোর্ডের বৈঠক বসে। সেই বৈঠকে আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও কিন্তু উপস্থিত ছিলেন। এর আগে তার শারীরিক বিভিন্ন অংশ নিয়ে আসলে একটি বিভিন্ন শরীরের বিভিন্ন ধরনের কন্ডিশন বোঝার জন্য আসলে অনেকগুলো টেস্ট করানো হয়। সেই টেস্টে তার সিটি স্ক্যানের যে রিপোর্ট সেটি ভালো আসে, পাশাপাশি কিছু রিপোর্ট একটু জটিলতা দেখা দেয়, আবার কিছু স্বাভাবিকও দেখা দেয়। তো আসলে কিছু সূত্রে যেগুলো জানা গিয়েছে সেটি হচ্ছে যে মেডিকেল বোর্ডে আসলে যেই আলোচনাটি হয়েছিল, সেই আলোচনায় আসলে তার যেই দেশি বিদেশি যেই মেডিকেল বোর্ডের ডাক্তাররা তারা কিন্তু বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করেছেন, এক একজন এক এক রোগ নিয়ে আলোচনা করেছেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছু অংশ ভালো দেখা গেলে আবার কিছু অংশ খারাপ দেখা দেয়। তো আসলে সেই ক্ষেত্রে আজকে আবার যেটি জানা গিয়েছে যে সেই গতকালকে যে বোর্ড বসেছে সেই বোর্ডের বিষয়ে আজ হয়তো কোনো একটি ব্রিফিং বা কোনো একটি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদেরকে জানানো হবে। যে মাহিলা, কোনো ব্রিফিং হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা তখন দর্শকদেরকেও জানাতে পারবো। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানিয়ে দিচ্ছিলেন। এদিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক দেওয়ার পর সেখানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই মহিষী নারীর আত্মা আজকে শান্তি পাবে। তিনি যে কল্পনা করেছিলেন, তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন, আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে, তাদের পথ চলা থেকে শিক্ষা পাই এবং যে আদর্শে
বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকার ভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে চারজন পুরস্কার পেলেন, তারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি। কথা বলেছি, অগ্রসর হতে পারি। আজকে তার জন্ম উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। কেন আমরা ব্যর্থ হলাম? কেন এই 100 বছরেও আরো বেগম রোকেয়া আসলো না আমাদের মাঝখানে, যে আমাদেরকে পথ দেখাতো, এগিয়ে নিয়ে যেত, ধাক্কা দিত, মনে করিয়ে দিত কোন পথে আমাদের যাওয়া দরকার। 100 বছর পরে কি হলো? কত অগ্রসর হলাম? উনিশশো 1974 সনে বিরাট দুর্ভিক্ষ হলো, পথে পথে মানুষ মারা গেল। আমরা নির্বাক তাকিয়ে দেখলাম, কিছুই করলাম না। তাদের মধ্যে বহু মহিলার মৃতদেহ, তার সন্তানের মৃতদেহ, কারো মধ্যে কারো হিসেবে 15 লক্ষ মানুষ ওই দুর্ভিক্ষে মারা গিয়েছিল। আমরা চিলমারির কথা শুনি, আমরা মঙ্গার কথা শুনি, শুনে পত্রিকার সংবাদের মতো একবার করে এগিয়ে যাই। কি হলো তাদের, যারা প্রতি বছর মঙ্গার শিকার হয়, অনাহারে থাকে? তার জন্য আমাদের করণীয় কি? আমরা হিসাব করিনি। এই যে দুর্ভিক্ষ হলো, এর ফলে আমরা কে কি প্রতিকার চাইলাম, সেটাও আমরা একত্র করে দেখিনি। তার ধাক্কা চট্টগ্রামেও পৌঁছেছিল। চট্টগ্রামে যদিও দুর্ভিক্ষ হয়নি, ধাক্কাটা পৌঁছেছিল। সারা দেশের ধাক্কা সেখান থেকে আমরা অনুভব করেছি। তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতি বিভাগে। আমরা ধাক্কাটাকে এভাবে নিতে চেয়েছিলাম, এই বিশ্ববিদ্যালয়ের যদি কোনো অর্থ থাকে, তাহলে পাশের যে গ্রাম, সেই গ্রামের উপরে তো একটা ছাপ থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নিয়ে। না হলে কিসের এই বিশ্ববিদ্যালয়, কিসের এই জ্ঞান, যার ছোঁয়া পাশের গ্রামে লাগে না? তখন ছাত্রদের নিয়ে ভাবলাম, ছাত্র এবং ছাত্রীদের নিয়ে ভাবলাম, আমরা এই জোবরা গ্রামকে চিরদিনের জন্য দুর্ভিক্ষ থেকে মুক্ত রাখবো। এখানে যেন কোনো অবস্থাতেই দুর্ভিক্ষ ঢুকতে না পারে। সবাই খুশি, সবাই এক পায়ে প্রস্তুত করতে উৎসাহ সহকারে। সেই ছিল আমাদের যাত্রা। শুধু আমরা সারা দেশের কিছু করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমাদের পাশে একটা গ্রাম আছে, সেটার জন্য আমরা কিছু করতে পারি এবং নিশ্চিত করতে পারি। শুধু করতে পারি না, নিশ্চিত করতে পারি। দুর্ভিক্ষে আঘাতটা কার কাছে প্রথম আসে?
মেয়েদের উপরে, শিশুদের উপরে। আমরা চেষ্টা করলাম তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। মেয়েরা আমার সঙ্গে দেখা করবেই না, কিছুতেই না, আমি পুরুষ মানুষ। মেয়েরা গেল, তাদের সঙ্গে কথা বললো, বোঝালো কি করা যায়। সেইটার থেকে এই ঋণ কর্মসূচি শুরু হলো, যেটা পরবর্তী তার বড় আকার ধারণ করলো। এটাও সোজা ছিল না। সে যে টাকার কথা বলছি, সে টাকার ভয়ে মেয়েরা অস্থির, যে হাত দেবে না টাকাতে, এটা আমাদের কাজ না। আমি কোনোদিন স্পর্শ করি নাই টাকা, এই হলো তাদের পজিশন। আমি মেয়েদেরকে বললাম, কয়েকটা টাকা সঙ্গে নিয়ে যেও, একটু হাতে লাগিয়ে দিও, স্পর্শ তো করলেন, এখন হলো। ওইভাবে শুরু হয়েছিল। তাদেরকে টাকার ছোঁয়া, একটু ছোঁয়া লাগানো, থ্রিল তো অনুভব করা যে আমি টাকা ছুঁয়েছি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক দেওয়ার পর কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে গেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় এই মামলা চলছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ এই সাক্ষ্য দেবেন জানিয়েছে প্রসিকিউশন। ২২ নম্বর সাক্ষী হিসাবে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে তার। এদিকে গুমের মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ, তার সাথে যুক্ত হচ্ছি আরো তথ্য জানতে। মাইনুল, আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণটি কখন শুরু হবে জানতে চাই, এবং গুমের মামলার অভিযোগ গঠনের শুনানি কখন? কিছুক্ষণের মধ্যে কিন্তু আবু সাঈদ হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণ তা কিন্তু শুরু হবে, এবং গুমের মামলায় কিন্তু আর কিছুক্ষণ পরই যেই অভিযোগ গঠনের বিষয়ে যে পরবর্তী শুনানি তা কিন্তু শুরু হবে। এবং আজ কিন্তু যে আবু সাঈদ হত্যা মামলার যেই সাক্ষী তা কিন্তু একজন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যে একজন ছিলেন হাসনাত আব্দুল্লাহ, তিনি আজ এসেছেন কিছুক্ষণ আগে, এবং তার সাক্ষ্য গ্রহণে আজ কিন্তু উঠে আসতে পারে যে জুলাই আন্দোলনের যে সকল নির্মমতা, যে সকল ঘটনা ঘটেছে, ঘটনা প্রবাহ কীভাবে এই জুলাই অভ্যুত্থানের সূত্রপাত কোন ঘটনা থেকে আসলো, এই সব কিছু কিন্তু আজকে তুলে ধরবেন তিনি। কারণ তিনি এই জুলাই আন্দোলনের একদম সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন, এবং আমরা দেখেছি যে এই সময়ে পরবর্তীতেও তিনি বেশ সাহসিকতার ভূমিকা রেখেছেন। সব বিষয়ে কিন্তু তিনি আজকে তুলে ধরতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং আবু সাঈদ হত্যা মামলা কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজন সাক্ষ্য দিয়েছেন, এবং এই মামলায় কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর কয়েকজনের হয়তো সাক্ষ্য গ্রহণ হবে প্রসিকিউশনের পক্ষ থেকে। এরপর যদি কোনো সাফাই সাক্ষ্য থাকে আসামিদের পক্ষ থেকে, সেই সাফাই সাক্ষীরা কিন্তু সাক্ষ্য দেবেন। আর যদি সাফাই সাক্ষী যদি না থাকে, তাহলে কিন্তু এই পরবর্তীতে যে যুক্তিতর্ক উপস্থাপন সেই দিকে যাবে, এবং পরে কিন্তু এই মামলাটি রায়ের দিকে যাবে। অর্থাৎ আবু সাঈদ হত্যা মামলার যে মামলাটি, এই মামলা কিন্তু একদম শেষ পর্যায়ে রয়েছে। এর পাশাপাশি আজ কিন্তু যে গুমের মামলার কথা বলছিলাম, যে জেআইসি সেলের যে গুমের মামলা ডিজিএফআই পরিচালিত, সেই মামলার কিন্তু আজকে আপিল বিভাগে অভিযোগ গঠনের, আপিল বিভাগ নয়, ট্রাইব্যুনালের অভিযোগ গঠনের যে পরবর্তী শুনানি তা কিন্তু রয়েছে। এবং আজকে আসামি পক্ষের আইনজীবীরা তারা কিন্তু এখানে আজকে তাদের বক্তব্য তুলে ধরবেন। এর আগে আমরা দেখেছি যে আসামিরা নির্দোষ বলে কিন্তু আসামি পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিভিন্ন তথ্য এবং ডকুমেন্টস তারা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। আজকে সেই সকল বিষয়ে শুনানি হবে, সবগুলো বিষয় কিন্তু উঠে আসবে। পরবর্তীতে যদি আজ অভিযোগ আমলে নেন, অভিযোগ গঠন হলে পরবর্তীতে এই মামলা কিন্তু সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যাবে। এই যে গুমের মামলাটিতে সেনা কর্মকর্তাদের পাশাপাশি যে শেখ হাসিনাও কিন্তু আসামি রয়েছেন, তারেক সিদ্দিকীও আসামি হিসেবে রয়েছেন, এবং তাদের বিরুদ্ধে কিন্তু প্রসিকিউশন সেদিন যেমনটা বলেছেন যে গুমের সকল যে অর্ডার দিতেন, সেই অর্ডার আসতে হলো শেখ হাসিনার কাছ থেকে তারেক সিদ্দিকীর বরাবর, এবং তারেক সিদ্দিকী সেই
সেই সকল যে নির্দেশনা সে তা বাস্তবায়নে কাজ করতেন এবং এর ক্ষেত্রে তারিক সিদ্দিকী নিজেও কখনো কখনো নিজেই নির্দেশ দিতেন এবং এই নির্দেশ অনুযায়ী কিন্তু পরবর্তীতে তা বাস্তবায়ন করতেন এবং এই সকল বিষয় আমরা জেনে নিচ্ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী মাইনুল মারুফের সাথে কথা হচ্ছিল এতক্ষণ। উত্তরের সীমান্তবর্তী অবহেলিত জনপদ চাঁপাইনবাবগঞ্জ। বছরের পর বছর উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি এই জেলায়। এবারের নির্বাচন ঘিরে এখানকার মানুষ নতুন স্বপ্ন দেখছেন। বিশেষ করে নারীরাও তাদের প্রত্যাশার কথা তুলে ধরছেন। নারীরা চাইছেন এবার কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, পাশাপাশি এমন প্রতিনিধি নির্বাচন করবেন যারা নারীদের উন্নয়নে গুরুত্ব দেবে। AKS রোকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের অর্থনীতিতে একটি বড় অংশ যোগান দেয়া হয় কৃষিপণ্য থেকে। আছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এবং রহনপুর রেল শুল্ক স্টেশন। এরপরেও এই জেলায় নেই কোনো শিল্প কারখানা। এখানকার নারী ভোটারদের তাই প্রধান চাওয়া কর্মসংস্থানের। এবারে নির্বাচনের মাধ্যমে এই সুযোগ সৃষ্টির জোর দাবি নারীদের। পাশাপাশি সব ধরনের নিরাপত্তা চান তারা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে কোনো কর্মস্থান নাই মেয়েদের, বা বড় কারখানা নাই যে সেখানে করে আমরা চাকরি করব। আমি চাই একজন কর্মজীবী নারী হিসেবে যে আমাদের এই স্বাচ্ছন্দ্যতা নিয়ে যেন আমরা কাজ করতে পারি, মানসিক শান্তি নিয়ে যেন কাজ করতে পারি। যারা আছে তাহলে আমাদের জন্য অবশ্যই যেন ভাবে, আমরাও আমাদের জন্য ভাববো, কারণ আমাদের চাপায়ে অর্ধেক নারী ভোটার। তাহলে আমরা চাই যে আমার নেতা নেত্রীরা আমাদেরকে উদ্যোক্তা নিয়ে ভাবুক। শিক্ষাক্ষেত্রেও উন্নয়ন চান জেলার নারীরা। বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি তাদের। মেয়েদেরকে বাইরে পড়াশোনা করতে যেতে হয়, এজন্য আমরা অনেক টেনশনে থাকি বাইরে মেয়েদেরকে বিশেষ করে পাঠিয়ে। এজন্য আমরা চাই যে সরকারি নির্বাচিত হোক না কেন, সে সরকার আমাদেরকে যেন চাঁপাইনবাবগঞ্জে একটা বিশ্ববিদ্যালয় করে দেয়। জেলার বড় একটি গোষ্ঠী এই নারীরা রাজনীতি আর কর্মজীবনেও পিছিয়ে থাকতে চান না। আমরা চাই যে আমরা সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনে আমরা একটা ভালো সরকার চাই, যাতে আমরা যে নারীরা বঞ্চিত আছি, আমি চাই যে আমার মতো আরো 10 জন নারী আমার মতো এগিয়ে আসুক। এমন একটা মন্ত্রী এমপি চাই যে আমাদের এই কাজগুলোকে বাস্তবায়ন করবে এবং একটু আমাদের দিকে নজর রাখবে। এদিকে রাজনীতিবিদ ও পেশাজীবী নেতাদের দাবি দলগুলোতে নারীদের প্রতি মনোভাবে পরিবর্তন আনতে হবে। বিভিন্ন সেক্টরে নারীদের তুলে ধরা সমস্যাগুলো নির্বাচিত প্রতিনিধিদের আশ্বাসে সীমাবদ্ধ না রেখে এর বাস্তবায়নে মনোযোগী হবার মানসিকতা থাকতে হবে নেতাদের। যদি মেয়েদের আসন বঞ্চিত না করে মেয়েদেরকে নমিনেশন দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে হবে কি, ওই এলাকায় মেয়েরা বিভিন্ন সমস্যা যখন সম্মুখীন হবে তখন মেয়েরা খুব কমফোর্টেবল ফিল করবে তাদের কাছে যে বিভিন্ন সমস্যার কথা বলতে। যে নমিনেশন সিস্টেমে আমরা দেখি যে নারীরা যে সরাসরি পাচ্ছে সেটা খুব কম পেয়ে থাকছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই জায়গাটা দূর হওয়া দরকার। বর্তমান যে সরকার রয়েছে তার কাছে আমাদের চাওয়া থাকবে। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে মোট ভোটার 14,13,238 জন। এর মধ্যে নারী ভোটার আছেন 7,01,588 জন। মনিরা কাজুরি, 71। স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে উত্তরার দিয়াবাড়িতে আন্দোলন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে জানবো সবশেষ তথ্য। সহকর্মী জুলিয়া তানহা যুক্ত হচ্ছেন সেখান থেকে। তানহা, কি দাবিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি, কি বলছেন আন্দোলনকারীরা? অদিতি, আপনাকে ধন্যবাদ। স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে কিন্তু ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড কোম্পানির যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু আজকে আন্দোলন করছেন। সকাল থেকেই উত্তরা দিয়াবাড়ির যে হেড অফিস আছে তার সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং এখানে কর্মকর্তা কর্মচারীদের একটি বড় অংশ অবস্থান করছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, অদিতি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল থেকেই তারা অবস্থান কর্মসূচিটা পালন করছেন এবং বেলা গড়ানোর সাথে সাথে তাদের আরও কর্মকর্তা কর্মচারী আসার কথা রয়েছে। তারা যেটি বলছেন যে আইন বহির্ভূত বিশেষ বিধান বাদ দিয়ে সুসংগঠিত ও স্বচ্ছ সার্ভিস রুল প্রণয়নের দাবি তাদের, এবং তারা এটিও বলছেন যে খসড়া সার্ভিস রুলে প্রকল্পের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার জন্য একটি বিতর্কিত বিশেষ বিধান রাখা হয়েছে যা নিয়মিত কর্মচারীদের স্বার্থের অনেকটাই পরিপন্থী এবং প্রচলিত
প্রণীত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গেও এই বিশেষ বিধানটি সাংঘর্ষিক বলেও মনে করছেন তারা। আমি যদি আপনাকে একটু তথ্য দেই যে 2013 সালে ডিএমটিসিএল গঠিত হলেও 13 বছর পরেও কিন্তু কর্মচারীদের জন্য কোনো স্বতন্ত্র সার্ভিস রুল নেই, যেটি বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানে সার্ভিস রুল থাকে, তবে তাদের জন্য আসলে কোনো সার্ভিস রুল এখন পর্যন্ত হয়নি। তারা বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে গেলেও তাদের আসলে এই দাবিটির বিষয়ে তারা কোনো সমাধান পাননি। আমরা যদি একটু এখানকার আন্দোলনকারীদের সাথে একটু যদি কথা বলি, আপনারা আজকে আসলে কি কি সুনির্দিষ্ট দাবি নিয়ে এসেছেন? আপনাদের দাবিগুলো আসলে বলেন আমাদের। আমাদের সুনির্দিষ্ট বলতে একটাই দাবি, আমাদের সার্ভিস রুল চাই, সেটা বিশেষ বিধান বাদ দিয়ে আমাদের সার্ভিস রুল দিতে হবে, এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নাই। আর আজকে আমাদের বোর্ড মিটিংয়ের মাধ্যমে জানানো হয়েছে যে সার্ভিস রুল পাস হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা এখানে অবস্থান করতেছি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমাদের এটা পাস হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আর এটা চলমান থাকবে এবং আমাদের রেভিনিউ সার্ভিস বিষয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা বলতে চাই, আমাদের শিফটিং ডিউটির মাধ্যমে আমাদের যাদের ডিউটি নেই আমরা এখানে অবস্থান করতেছি, আর যাদের ডিউটি আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে অবস্থান করতেছে। তারা আপনারা এর আগেও আন্দোলন করেছিলেন, যেটি 9 মাস আগেও ছিল। আপনাদের 9 মাসের মধ্যে আসলে আন্দোলনের কোনো অগ্রগতি আছে কিনা, বা আপনাদের কর্তৃপক্ষের সাথে আসলে আপনাদের কতটুকু বিষয় আগালো এই দাবি দেওয়ার বিষয়? আমরা 9 মাস আগেই স্যারদেরকে আন্দোলনের মাধ্যমে জানাইছিলাম যে আমাদের সার্ভিস রুলটা দরকার। তারা আমাদেরকে এখন পর্যন্ত আশ্বস্ত করতে পারে নাই। এই জন্য 30 দিন টাইম দিয়েছিল আমাদের এমডি স্যার মহোদয়। তিনিও আমাদের এখন পর্যন্ত এখনও আমাদের কোনো আশ্বাস দিতেও পারে নাই, আমাদের এটা পাসও করাতে পারে নাই। এই জন্য এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করতেছি, যাতে আজকের মধ্যে সার্ভিস রুল হয়। সার্ভিস রুল হলেই আমরা আমাদের কর্মস্থলে আমরা ফিরে যাব দ্রুতই। অদিতি, যেমনটি তারা বলছিলেন, আজকে বিকেল নাগাদ তাদের একটি বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে, এবং বোর্ড মিটিং থেকে যদি তাদের এই সার্ভিস রুল বিষয়ে বা এই স্বতন্ত্র চাকরি কাঠামোর বিষয়ে যদি তাদের কোনো সুনির্দিষ্ট নীতিমালা না আসে বা সমাধান না আসে, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম আন্দোলনকারীদের কথা। আপনি সেখানে আছেন নিশ্চয়ই, এই আন্দোলনের পরবর্তী খবরগুলো আমরা আপনার মাধ্যমে জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। উত্তরার দিয়াবাড়ি থেকে সহকর্মী জুলিয়া তানহা যুক্ত ছিলেন এতক্ষণ। দর্শক, রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এই মুহূর্তে কথা বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। বলি আপনাদের, এই দুনিয়াতে অনেক রকমের যন্ত্র আছে না? যন্ত্র একেবারে ছোটখাটো যন্ত্র থেকে আরম্ভ করে অনেক বড় যন্ত্র। সবচেয়ে জটিল, সবচেয়ে মূল্যবান যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র। আপনি একটা ছোটখাটো যন্ত্র চালানোর জন্য আপনি যখন কাউকে নিয়োগ করেন তখন একজন সুপারভাইজার রাখেন, যে সে দেখায় দিবে, শিখায় দিবে। যখন সে শিখবে তারপরে তাকে আপনি মেশিন ছাড়বেন, তারপরে ছাড়বেন না নাকি? রাষ্ট্রযন্ত্রের মতো এত জটিল, এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ, যেটা ভেঙে গেলে রাষ্ট্র শেষ হয়ে যায়, জনগণ নিঃশেষ হয়ে যাবে, সেরকম যন্ত্র আপনি অনভিজ্ঞ কিংবা অ্যাপ্রেন্টিস কিংবা এরকম কাউকে দিবেন চালাইতে? না দেওয়া উচিত না তো? অভিজ্ঞতা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ না? তো এই নির্বাচনে যারা অংশ নিচ্ছে তার মধ্যে তো আর কার অভিজ্ঞতা আছে? বিএনপি ছাড়া। এবং গৌরবজনক অভিজ্ঞতা। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ক্ষমতায় গিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, বহুদলীয় গণতন্ত্র। সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছে, মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। দর্শক, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানছিলাম যে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই বিষয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। নাদিয়া, কি নিয়ে এই সংঘর্ষ এবং এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে?
যথারীতি সকাল 10টার সময় সংঘর্ষ শুরু হয়েছে। আমরা যতদূর জেনেছি ঢাকা কলেজের একটি বাসও ভাঙচুর করা হয়েছে, তবে সুনির্দিষ্টভাবে কী নিয়ে সংঘর্ষ সেটা জানার মতন সুযোগ এখনো হয়নি। আমরা আসলে সংঘর্ষময় একটা মুখোমুখি অবস্থানের মধ্যেই আছি। আপনি দেখতে পাচ্ছেন যে যারা আইডিয়াল কলেজের ছাত্ররা রয়েছে তারা এখানে লাঠি নিয়ে অবস্থান নিয়েছে এবং তারা তাদের মতন করে এখান থেকে পুলিশকে সরে যেতে বলেছে, যদিও পুলিশ ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ আমি যদি দেখিয়ে দিই ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে, ঠিক আমার ডান পাশের দিকে পুলিশের অবস্থান এবং বাম পাশের দিকে ছাত্রদের অবস্থান, এবং এই মুখোমুখি অবস্থানের মধ্য থেকে সকাল থেকেই সংঘর্ষ চলছে কয়েক দফায়। সকালে প্রথমে পুলিশের কয়েকজন ইনজুর্ড হয়েছেন, ছাত্রদের কয়েকজন ইনজুর্ড হয়েছেন এবং তাদের অনেকে হসপিটালে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে এই মুখোমুখি অবস্থান যেটি, সেই অবস্থান থেকে আসলে যে কোনো মুহূর্তে সংঘর্ষ ছড়িয়ে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে। আশেপাশের দোকানপাটও এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানকার যারা রয়েছেন তারা, পুলিশের যারা রয়েছেন বিশেষ করে, তারা অনুরোধ করছেন যাতে এগিয়ে না আসে তারা, আর তাদের অবস্থানের দিকেও পুলিশ আগাবে না বলে আশ্বস্ত করছে এবং সেই জায়গা থেকে আসলে যাতে আর কোনো সংঘর্ষ না হয় সেটি নিশ্চিত করার চেষ্টা চলছে। যদি আমরা একটি সাউন্ড গ্রেনেড দেখতে পেলাম এই জায়গাটিতে, তার মানে এই ইটের যে ছোড়া সেটিও মাঝে আমরা দেখেছিলাম বন্ধ হয়েছে, এখনও 2-4 জন করে আবার ইট ছুটছেন বলে দেখছি আমরা। তবে উত্তেজনাকর যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারেই শান্ত হয়নি এখনো পর্যন্ত এবং মুখোমুখি যে অবস্থানটি সেটি রয়ে গেছে। পুলিশকে আমরা কিছুটা এগোতে দেখছি, যদিও পুলিশ জানিয়েছে যে তারা যদি তাদের জায়গা যেটি ছিল, যে জায়গায় কলেজের সামনে অবস্থান ছিল, সেখান থেকে এগিয়ে না আসে তাহলে আর পুলিশ আগাবে না, এটি তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি কলেজের যারা রয়েছেন তারাও এই ভিত্তিতেই কিন্তু সামনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তাদের বাকিদেরকে, যাতে তারা না আগান এবং এই মুখোমুখি অবস্থানটিতে না যান। এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কয়েক দফা আসলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট ছোড়া সবই হয়ে গেছে। ঢাকা কলেজের একটি বাস ভাঙা হয়েছে আমরা জেনেছি এবং বিভিন্ন জায়গা থেকে আসলে ছাত্ররা বেশ কয়েকজন আহত হয়েছে এবং পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশের এখানে যিনি এসি রয়েছেন তিনি সহ বেশ কয়েকজনকে আমরা দেখেছি, এডিসি রয়েছেন তাদের বেশ কয়েকজনকে আমরা দেখেছি কিছুটা রক্তাক্ত অবস্থায়। এবং মোটামুটিভাবে বলা যায় যে এখানকার পরিস্থিতি যেটি রয়েছে সেটি বেশ উত্তপ্ত এবং এই অবস্থার মধ্য থেকে আসলে সংঘর্ষের আশঙ্কাটি আমরা এখনও এড়িয়ে যেতে পারছি যে তা না, বরং পুলিশকে আমরা যখন সামনে এগোতে দেখছি এবং পুলিশ এগোলেই সাধারণত যেটি হচ্ছে যে ছাত্ররা একটু উত্তাল হয়ে উঠছে, ছাত্রদের মধ্যে থেকে একটি উত্তেজনা কাজ করছে এই পুলিশের অবস্থানটি সামনে এগোলেই। আশেপাশের লোকজন যারা রয়েছেন তারা আসলে আগ্রহ নিয়ে রয়েছেন, যদিও আসলে পুলিশের সামনে আগানোটিকে ছাত্ররা কিভাবে নেবে সেটি একটি বিষয় রয়েছে। আগে পুলিশকে, যখন পুলিশ সামনের দিকে ছিল অবস্থান নিয়ে, তখন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা যদি আরেকটু আগায় তাহলে সংঘর্ষ বাঁধবে। এর প্রেক্ষিতে পুলিশ আপাতত পিছিয়ে এসেছিল, কিন্তু তারা আবার এগোনোর সাথে সাথে কিন্তু পুলিশ এই তাদের অবস্থান থেকে আরেকটু এগিয়ে এসেছে এবং তাদের মতো করে চেষ্টা করছে এই পরিস্থিতিটি নিয়ন্ত্রণে রাখার। এবং আমরা দেখে নিতে চাবো যে আসলে ছাত্ররা তাদের অবস্থানেই থাকতে চান কিনা এবং পুরো ঘটনাটি সম্পর্কে আসলে যে উৎসটি সেটি আসলে জানা জরুরি। কিন্তু নাদিয়া, আপনি এই সংঘর্ষের কারণ বলছিলেন যে এখনো জানার সুযোগ হয়নি, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই সাবধানতার সাথে সংবাদ সংগ্রহ করবেন এবং এ বিষয়ে নতুন কোনো তথ্য আপনি জানতে পারলে নিশ্চয়ই আমরাও আপনার মাধ্যমে জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে এখনো উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা সেই খবর জেনে নিচ্ছিলাম সহকর্মী নাদিয়া শারমিনের কাছ থেকে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, জন্মের 145 বছর পরেও তার অবদান আজও আলো ছড়াচ্ছে। কিন্তু রংপুরে প্রশাসনিক অব্যবস্থাপনা, উদাসীনতা আর অনিয়মে সীমাবদ্ধ হয়ে পড়েছে তার স্মৃতি রক্ষার কার্যক্রম। রোকেয়া পরিবারের জমি দখল হয়েছে, বেহাল দশা স্মৃতিকেন্দ্রের। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে রোকেয়ার স্বপ্নের বাস্তবায়ন নিয়েই। নববী ফেরদৌস রাফির ছবিতে মাহবুব সুমনের প্রতিবেদন। বেগম রোকেয়ার স্মৃতি ধরে রাখতে নির্মিত হয়েছে স্মৃতিকেন্দ্র, কিন্তু সেই কেন্দ্রই আজ প্রায় বেহাল।
স্থানীয়দের অভিযোগ, দায়িত্বশীলদের উদাসীনতা আর সরকারের সদিচ্ছার অভাবেই অচল হয়ে পড়েছে এর কার্যক্রম। এখানে স্কুল আছে, কলেজ আছে, তো যারা মেয়েরা যায় তো তাদেরকে ওই মাদক যারা সেবনকারী থাকে তা তারা একটু ডিস্টার্বের সম্মুখীন হয় নারীরা। আমি যেখানে এখানে দায়িত্ব নিয়েছি, আমি জানি ওখানে কি হয় বা কি হবে। কিছুই হয় না, ওখানে জিনিসপত্র আছে, বাস পরিত্যক্তটা। মাত্র 3 দিনের অনুষ্ঠানে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে রোকেয়া দিবসের কর্মসূচি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা, তবে প্রশাসন বলছে তারা নিয়ম মেনেই কাজ করছে। এই 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পার হয়ে গেলে আর বাকি 11 মাস এখানে আমরা কারো পদাচরণা দেখতে পাই না। রোকেয়ার নামে কোনো জমি নাই। রোকেয়া হচ্ছে ভারত উপমহাদেশের এই মনীষীদের মধ্যে একমাত্র মনীষী যিনি হচ্ছে ভূমিহীন মনীষী। যৌক্তিকভাবে দ্বিমত পোষণ করতেছি এই জন্য যে আমাদের পাঠ্যপুস্তকে বেগম রোকেয়ার বিভিন্ন প্রবন্ধ, সাহিত্যের বিভিন্ন অংশ ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং তাকে নিয়ে বিভিন্নভাবে কিন্তু গবেষণা হচ্ছে। নারী জাগরণের এই অগ্রদূতের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। সমাজে নারীরা এখনো পুরোপুরি নিরাপদ নন, এমনটাই মনে করছেন নারী শিক্ষার্থীরা। ইফটিজিং এর শিকার হচ্ছি আমরা, তো তার যে অবদানটা রেখে গেছেন আমরা তো তার এক অংশ পাচ্ছি না। ছোট ছোট বাচ্চারাও এখন হচ্ছে ধর্ষণ হচ্ছে, রেপ হচ্ছে, কিন্তু বেগম রোকেয়া কিন্তু এসব চায়নি। এমনকি বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়েও বারবার নারী নির্যাতনের ঘটনা শিক্ষার্থীদের বিব্রত করছে। তো যেসব ডিপার্টমেন্টে নারীর সংখ্যা কম তারা যাতে তাদের সুরক্ষাটা যাতে বজায় রাখতে পারে, এই জন্য হচ্ছে প্রশাসন থেকে, আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকদের থেকে এটা সম্পর্কে একটা সেফ এনভায়রনমেন্ট চাই। নারীরা যেন সুযোগ সুবিধা পায়, কোনো ধরনের হয়রানি না শিকার হতে হয়, বা মেয়েদের যেন ন্যায্য অধিকারটা পায়। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটাই দাবি উপাচার্যের। জায়গাটা আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসার জন্য বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক আমরা আগামীকাল এমওইউ করতে যাচ্ছি যে এই জায়গাটা আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়ার স্মৃতি, তার যে গবেষণা, তার নিয়ে যে গবেষণা, উচ্চতর গবেষণা করার জন্য বেগম রোকেয়া শিক্ষার্থী, বাংলা বিভাগ এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা সহ আরও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও ওখানে যাবে। তারা প্রতিদিন উইকডেতে যাবে, ওখানে গিয়ে তারা গবেষণা করবে। নারী জাগরণের আলোকবর্তিকা বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন সরকারের বড় আকারের উদ্যোগ। পাশাপাশি রোকেয়ার কবর রংপুরে নিয়ে এসে তার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ করার দাবিও জানান এলাকাবাসী। মাহবুব সুমন, ৭১, রংপুর। রাঙাবালির বড় বাইশদিয়া ইউনিয়নের ৪৪ নম্বর চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত হওয়ায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে। জানবো সেখানকার খবর, সহকর্মী কামরুল হাসান যুক্ত আছেন আমাদের সাথে। কামরুল, কি হয়েছে ভবনটিতে? এই ভবনটি পরিত্যক্ত কেন হয়েছে? আর এই যে খোলা আকাশের নিচে পরীক্ষা চলছে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক কি বলছেন তারা? ভিডিও করি তো। জি অদিতি, বিদ্যালয়ের একমাত্র যে ভবনটিতে শিক্ষা কার্যক্রম চলতো সেটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, সেখানে পাঠদানের উপযোগী নেই, যার কারণে কর্তৃপক্ষ সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে এবং নতুন যে ভবনটির নির্মাণ কাজ চলছিল সেটিও দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে, যার কারণে খোলা আকাশের নিচে এভাবেই ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। এবং এখন পরীক্ষা চলছে, বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষাও একইভাবে খোলা আকাশের নিচে বিদ্যালয় ভবনের সামনে মাঠে কিন্তু খোলা আকাশের নিচে এভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং এই চিত্র রাঙাবালির বড়বাইজদিয়া ইউনিয়নের ৪৪ নম্বর চরগঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এখানে কিন্তু এভাবেই এই পরীক্ষার পাশাপাশি শিক্ষা কার্যক্রমও কিন্তু এভাবেই চলছে। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, শিক্ষকরা বলছেন যে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তারা এভাবে ক্লাস নিচ্ছেন এবং নতুন যে ভবনের নির্মাণ কাজ চলছিল সেটিও কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, যার কারণে তারা বিকল্প কোনো উপায় না পেয়ে এইভাবে খোলা আকাশের নিচে পরীক্ষা নিচ্ছেন। এবং এই পরীক্ষা শেষে যখন ক্লাস কার্যক্রম শুরু হবে তখন কিন্তু পাঠদান এই খোলা আকাশের নিচেই চলবে। শিক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন সকালে শীতল বাতাস এবং বেলা গড়িয়ে দুপুর যখন হয় তখন রোদের তীব্রতা এবং ধুলোবালুর সঙ্গে কিন্তু তারা এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব এই স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেনের সঙ্গে, তার কাছে জানতে চাইব এই সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত।
আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে এই আধুনিকতার যুগেও আমার এই ভবনটি পরিত্যক্ত হওয়ার কারণে এই আমার কোমলমতি শিশুদেরকে নিয়ে আমি পরীক্ষা কার্যক্রম বাইরে করতেছি এবং নতুন ভবনটা দীর্ঘদিন ধরে প্রায় 2021 সালে কাজ শুরু হয়েছিল, 2025 সাল পর্যন্ত এখন তো আমার শেষ হয়নি। সকালবেলা যেমন শীতল আবহাওয়া, শীত এবং দুপুর গড়িয়ে গেলেই যেমন তীব্র রৌদ্র এবং ধুলাবালু এবং রাস্তার পাশে গাড়ি ঘোড়া যাওয়ার পথে প্রচুর ধুলা থাকে, যাতে করে আমার শিক্ষার্থীরা ভালোভাবে, আমার শিক্ষার্থীরা এবং শিক্ষক সবাই আমরা বিভিন্নভাবে বিভিন্ন কষ্টের ভিতর থেকে আমরা এই শিক্ষা পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আরও আমি যদি বুঝিয়ে বলি, আমি দীর্ঘদিন যাবৎ প্রায় এই 2 বছর পর্যন্ত এই ভবনটা ঝুঁকিপূর্ণের ভিতরে আছে এবং দীর্ঘ 7 মাস আগে থেকে এটা পরিত্যক্ত ঘোষণা করার কারণে আমি এই বাইরে ক্লাস নিতে আমি বাধ্য হয়েছি। আমার উপরস্থ অফিসারদের মহোদয়ের কাছে আমি বলেছি এবং ইউনো মহোদয়ের কাছে আমি বলেছি যে আমার ভবনটা ঝুঁকিপূর্ণ, আমি ক্লাস নিতে পারতেছি না। এবং দীর্ঘদিন আমি এই ভবনটার একটা পাশের বাসায় আমি নিয়ে গেছে বছর বর্ষার সিজনে পাশের বাসায় যেমনটি কামরুল আমরা শুনছিলাম প্রধান শিক্ষকের বক্তব্য এবং জানছিলাম কেন এই খোলা আকাশের নিচে পরীক্ষা হচ্ছে। দর্শক, সহকর্মী কামরুল হাসান আমাদের সাথে রাঙাবালি থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।